শিক্ষকরা আমাদের বলতেছে আমরা টাকার লোভে কাঁদতেছি, টাকা নিয়ে আসুক আমরা দেই, বাচ্চা ফেরত দিতে বলেন, টাকা দিব, বাচ্চা দিতে বলেন। আমি কাজ করতে পারি না, কোথাও মন বসে না, আমার ওয়াইফ সার্বক্ষণিক কান্নাকাটির মধ্যেই থাকে। আমার সন্তানের স্মৃতিগুলি বুকে নিয়ে সে প্রতিনিয়ত চলে, তার একটা প্যান্ট শার্ট নিয়ে সে সবসময় ঘুরে খায়, ঘুমায়, চোখে কোনো ঘুম নাই তার। এইভাবে আমাদের সংসারগুলি চলতেছে। এর মধ্যেও কর্তৃপক্ষের অ্যাটিটিউডের কারণে আমরা এখানে আসতে বাধ্য হয়েছি। আপনারা জানেন 7টা বাচ্চা ক্লাস 7-এর মারা গেছেন। ভাই বিশ্বাস করেন, প্রত্যেকটি ছেলে জিনিয়াস ছিল, প্রত্যেকটি ছেলে অসম্ভব ট্যালেন্ট ছিল। তাদের প্রোফাইলগুলি আপনারা দেখেন। আমার ছেলে মাহতাব ক্লাস 6 থেকে ওই ক্লাসে সর্বোচ্চ মার্ক পেয়ে সে ফার্স্ট হয়েছে। এবং এই বয়সে তার যে থিঙ্কিং ছিল, তার যে চিন্তাধারা ছিল, তার যে প্ল্যানিং ছিল, সে কোথায় যাইতো এক আল্লাহই জানে। এবং তার সাথে যারা ফ্রেন্ড ছিল সবারই একই অবস্থায় ছিল। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। এই কোচিং বাণিজ্যের ব্যাপারে যে আমি কতটা সাফার, আমার থেকে মনে হয় এখানে কেউ জানে না। কারণ আমার মেয়ে ক্লাস 8 থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত পড়ছে। আমি কি পরিমাণ যে প্রেসারাইজ ছিলাম, এখানে আমাকে প্রতিনিয়তই মনে করেন যে ওকে কোচিং করাতে হতো। কোচিং করলে ভালো রেজাল্ট করে, কোচিং না করলে আর করে না। এখন কথা হলো যে আমরা তো সাধারণ মানুষ, আমরা খেটে খাওয়া মানুষ, ওদের উপর প্রতিবাদ করার মতো আমরা ওই শক্তিটা রাখতাম না। আর তখন শেখ হাসিনার আমলে তার সঙ্গে সখ্যতার কারণে সে এই সুযোগটা বেশি কাজে লাগাইছে। কোচিংয়ের কারণেই তো বলি হলো, যদি সেই সময়টা তাদের কোচিংটা না থাকতো, একটা সময় ছুটি হয়ে গেছে, 1:12-তে বিমানটা ক্র্যাশ করছে, সেই সময় তো তারা চলে যেত বাসায়। যারা মারা গেছে তারা তো কোচিং এর জন্য অপেক্ষা করতেছিল। একটা সময় ক্লাস ছুটি হয়ে গেছে, যে বাচ্চাগুলো মারা গেছে তারা সবাই কোচিং এর জন্য অপেক্ষা করছিল। হ্যাঁ, তো কোচিং এর জন্য অপেক্ষা না করলে তো আমার বাচ্চা আমার বাড়িতেই থাকতো। তো কোচিংটা জোর করে করানো হতো নানানভাবে প্রেশার দিয়ে। আমরা মানববন্ধনে, স্মারকলিপির দিন, মিডিয়াতে আমরা এখন পর্যন্ত অনেকবার বলছি। আপনি যদি ব্যক্তিগতভাবে আলাদা করে এখন জানতে চান, আপনি কি মিডিয়া থেকে আসছেন? আচ্ছা, তাহলে যে কোনো একজনের আপনি ইন্টারভিউ নিতে পারেন যে কোচিংটা ওরা কতভাবে জোর করে করাতো। আমার বাচ্চার বয়স তো ভাই 9 বছর ছিল। সকাল 7টার সময় গিয়ে দুপুর 1টা পর্যন্ত থাকার পরে কয় ঘন্টা হয়? সকালে কি খেয়ে যেত? খেয়ে যেত না। দুপুরে আসার পরে তো একটু রেস্ট নেওয়ার পরে আমাদের বাসায় টিচার আছে, বিকেলে একটা টিচার আসতো, সন্ধ্যে আবার আরবি টিচার আসতো, রাতে আবার পড়তে বসবে। তো একটা স্কুলে যদি 6-7 ঘন্টা একটা ক্লাসে পড়ার পরে আবার কেন 2.5 ঘন্টা কোচিং করাতে হবে? তাহলে ক্লাসে কি পড়াইছে ওই টিচার? একই ক্লাসরুম, একই টিচার, 5 ঘন্টা পড়ানোর পরে আবার কেন আমার 2.5 ঘন্টা কোচিং করতে হবে? একটা 6-7-8 বছরের বাচ্চা বলেন একটু, কেন জোর করে কোচিং করাতে হতো ভাই? এই কোচিং বাণিজ্যটা তো এই যে কোচিং এর কারণেই বাচ্চাগুলো অপেক্ষা করছিল, বিমানটা এসে পড়ছে যখন কোচিং করার জন্য অপেক্ষা করছিল বাচ্চারা, তখন এর জন্যই আমরা এই মৃত্যুর দায়টা এই মাইলস্টোনকে দিতে বলতেছি তদন্ত করা হোক। আমরা তো দেওয়ার কেউ না, তদন্ত করা হোক যে মাইলস্টোনকে কেন দায় দেওয়া হবে না। মাইলস্টোনকে একটা ইমার্জেন্সি গেট ছিল বের হওয়ার, আমার বাচ্চাটাকে এভাবে পেয়েছি, আমার বাচ্চা না কয়েকজন বাচ্চাকে এইভাবে পেয়েছি। গেছে তো হচ্ছে স্কাই সেকশনের মধ্যে পড়ছে, ক্লাউড হচ্ছে পাশে ছিল, আমার বাচ্চা সাইমা ওদেরকে এইভাবে পেয়েছি। ওরা হয়তো ভয়ে ওই পিছনের দিকে লুকায় গেছিল। এবং আমার বাচ্চা আগুনে পুড়ে নাই, তেল না, যেটা জেট ফুয়েল না যা হোক বলে, তেলে পুরো শরীর হচ্ছে ঝলসে গেছে, মাংস খসে খসে পড়ছে। হ্যাঁ, আমার পরীর মতো বাচ্চাটা তেলে গোস্ত খসে 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 পড়ে গেছে, দেখতে পাইনি। অনেকবার আমরা ব্যাগ খুলে দেখার চেষ্টা করছি কিন্তু দেখতে পারিনি। ও হচ্ছে অনেক পিছনে ছিল, পিছনে চলে গেছিল। ওই যে ইমার্জেন্সি গেট যেটা আইন অনুযায়ী থাকার কথা, ওই গেটটা থাকলে কিন্তু বের হয়ে যেতে পারতো, চলে যেতে পারতো। কিছু আছে একটা স্কুলে যে বিল্ডিং কোড বাংলাদেশের, ওইখানে বিল্ডিং কোড ওই স্কুলটা মানছে একটাও দেখাতে পারবেন? কোন বিল্ডিং কোড অনুযায়ী বিল্ডিং এর মধ্যে কিছু আছে কিনা? কিচ্ছু নেই। আমরা মুখ দিয়ে যখন এই টাকার অঙ্কটা বলি না, এইটা যে কেটে নিয়ে ওরা বলে যে আমরা টাকার জন্য কাঁদতেছি। ভাই আচ্ছা, আমার বাচ্চার বিনিময়ে কেউ টাকা দিয়ে পূরণ করতে পারবে? মানে কেউ আমার জায়গায় যদি আপনি বা আপনারা কেউ হতেন, এরকম ফুলের মতো পরীর মতো বাচ্চাগুলো সকালবেলা চুল দুলাতে দুলাতে স্কুলে গেছে, এমন ভাবে ঘরে আসছে, আমাদের মায়ের বাচ্চারা, বাবার, আমরা কেউ মুখটা দেখার সৌভাগ্য হয়নি। এই যে মহিলা বসে আছে, যতক্ষণ আগুন জ্বলছিল তার বাচ্চা ততক্ষণ আগুনের মধ্যে জ্বলছিল। দেখবেন সেই ডেড বডিটা একবার দেখবেন, দেখতে পারবেন?
দেখতে পারবেন না। তা আমরা এটার বিনিময়ে টাকা চাইতে পারবো? বলে আমরা এটার বিনিময়ে টাকা চাই, এটার বিনিময়ে আমরা টাকা চাই না। আমরা স্কুলকে কেন বলছি যে স্কুলের একটা শাস্তি হওয়া উচিত, একটু শেষ করি ভাই, স্কুলের একটা শাস্তি হওয়া উচিত অর্থনৈতিকভাবে।